আজকে একটা নতুন লেকচার আমি আপলোড করছি অলরেডি, তোমরা ডাউনলোড করছো কিনা দেখো। লেকচার 4। তো এটা হলো লেকচার 3, যেটা মেইনলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রো এয়ার মিডিয়ামের জন্য এটা করছি। এবং এখানে আমাদের কয়েকটা অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে ইউজ করছি, সেটা হলো ইউনিফর্ম প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ ইটসেলফ একটা অ্যাপ্রক্সিমেশন। প্লেন ওয়েভ অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে নাই, কিন্তু এটাকে আমরা ধরি, ওই যে গতকাল বললাম সরি, এই সূর্য থেকে যখন স্ফেরিক্যাল ওয়েভ পৃথিবীতে আসে, সো স্ফেরিক্যাল ওয়েভের ওয়েভ ফ্রন্টটা যখন পৃথিবীতে এসে পৌঁছায়, দূরত্বটা এত বেশি যে আমরা এটাকে এর ওয়েভ ফ্রন্টকে প্লেন কল্পনা করতে পারি, প্লেন। তো সেই প্লেনটা যদিও প্লেন বলছি, কিন্তু আসলে এই প্লেনটা আসলে অত্যন্ত বড়, বা কি বলবো, ইনরমাস। তো এইটা আসলে পৃথিবীতে আমরা নাই, কল্পনা করি আর কি। সেই প্লেন ওয়েভ এরকম একটা, যে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন ইনফাইনাইট, সেটা আচ্ছা তোমাদের গতকালের লেকচারে সেটা ছিল না, আজকে আমি আবার একটা ছবি অ্যাড করছি। তো এটা আমার অবশ্য একটু একটা ছবি অ্যাড করে একটু বাড়াইছি, লেকচারটা আপগ্রেড করছি, কিন্তু এটা তোমাদের মধ্যে দেওয়া হয় নাই। এই ছবিটা দেখা যাচ্ছে তো না? ছবিটা হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটার উপরে দেখো, এই যে আর্থের উপরে আমরা থাকি, হ্যাঁ, আমরা পৃথিবীর উপরে আছি। তো এর উপরে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, এই দুটো ডিরেকশনে ইনফাইনাইট দূরত্ব হয়। একটা ওয়েভ আসছে যার ওয়েভ ফ্রন্ট এক্স ডিরেকশন মানে ভার্টিক্যালি এবং ওয়াই ডিরেকশন মানে হরিজন্টালি, এটা ইনফাইনাইট, এদিকে প্লাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এত বড় একটা প্লেন, এত বড় একটা ওয়েভ ফ্রন্ট আসছে, তার মানে এটা তো পৃথিবীতে অনেক দূরে কোনো একটা সোর্স থেকে আসছে, অনেক অনেক দূরে কোনো একটা সোর্স থেকে আসছে। সেই ওয়েভটা সেই ওয়েভটার ওয়েভ ফ্রন্ট অনেক বড় একটা প্লেন, এক্স এন্ড ওয়াই ডিরেকশনে প্লাস মাইনাস ইনফিনিটি, এরকম একটা প্লেনে তার অ্যামপ্লিটিউড বা ফেজ চেঞ্জ হয় না, ইউনিফর্ম, তার মানে কোনো ভ্যারিয়েশন নাই। তো এরকম একটা ওয়েভ কল্পনা করে আমরা ইউনিফর্ম প্লেন ওয়েভ ডিফাইন করলাম। কেন করছি সেটা হলো যে আমাদের অ্যাকচুয়ালি এই সমস্ত যে প্যারামিটার গুলো আছে, যেমন ওয়েভ ইকুয়েশনে আসি, এই যে 3.11, এটা একটু ভেক্টর ওয়েভ ইকুয়েশন, এই যে 3.11। তো 3.11 যে ওয়েভ ইকুয়েশনটা, এখানে যে ই আছে ইলেকট্রিক ফিল্ড, তো ই ভেক্টর আকারে আছে, এটার যদি কম্পোনেন্ট আকারে, স্কেলার কম্পোনেন্ট আকারে দেখি, তখন ইএক্স, ইওয়াই, ইজেড, তিনটা ওয়েভ স্কেলার ওয়েভ ইকুয়েশন এটাকে আমরা ইয়ে করতে পারি, সেপারেট করতে পারি। এই যে এখানে করছি আমি ইএক্স, ইওয়াই, ইজেড। একইভাবে এই এইচ ম্যাগনেটিক ফিল্ড কেও এইচ এক্স, এইচ ওয়াই, এইচ জেড, তিনটা স্কেলার ওয়েভ ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। আর অ্যাকচুয়ালি ভেক্টর ওয়েভ গুলো হলো এটা হলো ভেক্টর ওয়েভ ইকুয়েশন ফর এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়ামের জন্য আবার দেখো কতগুলো অ্যাপ্রক্সিমেশন করছি। সেটা হচ্ছে যে রো ইকুয়াল টু 0, সিগমা ইকুয়াল টু 0, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট, মিউ ইকুয়াল টু মিউ নট, এগুলো আমরা ধরছি, কারণ এয়ার মিডিয়ামের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। এটা ইনসুলেটর বলবো না, এটা একটা, হ্যাঁ, ইনসুলেটরই বলতে পারো। এটা একটা এমন একটা মিডিয়াম যেখানে কারেন্ট ফ্লো করে না। তো এই অ্যাপ্রক্সিমেশন ইউজ করে ম্যাক্সওয়েলের এই যে ফেজর ফর্মের যে ইকুয়েশন গুলিকে চেঞ্জ করে এখন ওখান থেকে আমরা ওয়েভ ইকুয়েশন ডেরাইভ করলাম। এই যে ওয়েভ ইকুয়েশন, এই ওয়েভ ইকুয়েশনের যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি এই দেখো
এখানে আসি, এই ওয়েভ ইকুয়েশনের ইলেকট্রিক ফিল্ডের এক একটা কম্পোনেন্ট এক্স ওয়াই জেড তিনটা স্পেশাল কোঅর্ডিনেটের ডিপেন্ডেন্ট, স্পেশাল কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সি থাকলে পরে এই যে এখানে বাম দিকে যে ল্যাপ্লাসিয়ান আছে, ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, এগুলো বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। সেই ম্যাথমেটিক্যাল কমপ্লিকেসি থেকে বেরোবার জন্য যে একটা প্রথম ছাত্রদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সেই কমপ্লিকেটেড ওয়েভ মাথায় দেওয়ার আগে, বুঝানোর আগে সিম্পলেস্ট একটা ওয়েভ যদি আমরা কল্পনা করি, যে ওয়েভটা দুটা ডিরেকশনে, এক্স এন্ড ওয়াই দুটা ডিরেকশনে আমরা ধরলাম যে ওটা ইয়ে না, মানে ভ্যারি করে না। এই যে in waves, electromagnetic wave are function of only one space coordinate. এই যে স্পেশাল ইউনিফর্ম প্লেন ওয়েভের ডেফিনেশনের মধ্যে আসছি, এই যে ফাংশন অফ অনলি ওয়ান স্পেস কোঅর্ডিনেটের জন্য যদি আমরা কল্পনা করি, তাহলে ওয়েভটা কেমন হবে, এবং সেটা আমরা বলতে চাচ্ছি যে সেটা তখন দেখা যায় ইন প্র্যাকটিস ইট ইজ নট পসিবল। তো এই ওয়েভটা দিয়ে আমরা, যেটার ছবি আমি একটু আগে এখানে দেখাইছি, এটাকে আমরা বলবো ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য একটা 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 কি বলবো, একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, যেখানে ওয়েভটা এই যে আমাদের সামনের দিকে আসছে, এই স্ক্রিন থেকে সামনের দিকে আসছে জেড ডিরেকশনে, তার এক্স এন্ড ওয়াই ডিরেকশনে কোনো ভ্যারিয়েশন নাই। সরি, কি হলো আবার? আচ্ছা, তাহলে যদি এক্স ওয়াই জেড এই তিন ডিরেকশনে যদি ডিপেন্ডেন্সি থাকে, তখন আমরা এটা থ্রি ডিমেনশনাল ওয়েভ বলবো। এই যে থ্রি ডিমেনশনাল ওয়েভ যখন তিনটে ডিরেকশনে থাকে, কিন্তু যখন এক ডিরেকশনে অনলি ওয়ান ডিমেনশনাল ওয়েভ হয়, তখন অ্যানালাইসিসটা সিম্পল হয়, এবং এই জন্য আমরা এইদিকে আসছি। তো আচ্ছা, তো এখান থেকে আমরা, আমি গতকাল বলে গেছিলাম যে ইউনিফর্ম প্লেন ওয়েভের সলিউশন আকারে আমরা বেশ কতগুলো একটা ইকুয়েশন দাঁড় করেছিলাম, এগুলো এটা দেখাইছিলাম। এই যে এখানে এইটা ছিল আমাদের একটা ডিরেকশনের জন্য, বাকি ডি বাই ডিএক্স ডি বাই ডি ওয়াই ইকুয়াল টু 0 ধরে আমরা এই ওয়েভ ইকুয়েশনটাকে এইভাবে রিডিউস করছি, এবং এর জেনারেল সলিউশন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে দেওয়া আছে। এইভাবে জেনারেল সলিউশনটা এইভাবে হয়। এর একটা দুটা কম্পোনেন্ট, একটা হলো ইনসিডেন্ট ওয়েভ, বি অংশটা হলো ইনসিডেন্ট, আর এ হলো রিফ্লেক্টেড। এইভাবে আমরা ধরছি, বা ফরওয়ার্ড গোয়িং ওয়েভ, ব্যাকওয়ার্ড গোয়িং ওয়েভ এইভাবেও বলে, এই রিফ্লেক্টেড ওয়েভ, ব্যাকওয়ার্ড গোয়িং ওয়েভ, ফরওয়ার্ড গোয়িং। দুটা ওয়েভের সুপারপজিশনে আমরা ইউনিফর্ম প্লেন ওয়েভ তৈরি হয়, এটা বলতে পারি। তো এখন এই ওয়েভের একটা প্রপার্টি হলো, ওয়ান অফ দ্য প্রপার্টিজ হলো এটা, যে তার ইনসিডেন্ট রিফ্লেক্টেড কম্পোনেন্ট থাকে। আরো যেগুলো কম্পোনেন্ট গুলো আছে, একদম সিম্পলেস্ট যে কম্পোনেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে দেখো প্রপার্টি 1, সেটা হলো এক্স এর দিকে সে প্লাস মাইনাস ইনফিনিটি, ওয়াই এর দিকে প্লাস মাইনাস ইনফিনিটি, দ্যাট মিনস ডি বাই ডিএক্স ডি বাই ডি ওয়াই ইকুয়াল টু 0। এইভাবে অ্যানাদার প্রপার্টি বলতে পারি ইউনিফর্ম প্লেন ওয়েভের, এবং এটা আমি দেখাইছি এখানে এক্স এন্ড ওয়াই, এবং ওয়াই জেড ডিরেকশনে ওয়েভটা প্রপাগেট হচ্ছে। তো এইবার অন্য একটা প্রপার্টি যেটা আমরা এই কার্ল ইকুয়েশন থেকে পাই, ম্যাক্সওয়েলের কার্ল ইকুয়েশন থেকে পাই, সেই কার্ল ইকুয়েশনটাকে যদি তুমি স্কেলার কম্পোনেন্টে ভাঙাও, স্কেলার কম্পোনেন্টে লিখো, তাহলে এইরকম 3.27 এই আকারে আমরা লিখতে পারি। গতকাল আমি এটা বলে গেছি যে একটা যদি দুটা ভেক্টর ক্রস প্রোডাক্ট হয়, দুটা ভেক্টর ক্রস প্রোডাক্ট যদি হয়, যে অ্যাপেন্ডিক্স এর মধ্যে দিয়ে রাখছি এই জিনিসটা,
দুটা ভেক্টর, একটা হলো ই এবং এইচ, এই দুটার ক্রস যদি করো তাহলে 3 নম্বর যে ভেক্টর হবে এখানে রেজাল্টেন্ট যে ভেক্টর হবে, মনে করো সি একটা ভেক্টর হলো ডান দিকে, সেই সি ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে শুরু করবা। ইউনিট ভেক্টর হচ্ছে প্রথমে হলো এক্স, তারপরে হলো ওয়াই, তারপরে হলো জেড, আই এক্স, আই ওয়াই, আই জেড, এই তিনটা ইউনিট ভেক্টর দিয়ে তুমি ডিফাইন করো তিনটে কম্পোনেন্ট, এবং তার সঙ্গে স্কেলার কম্পোনেন্টকে একটা ব্র্যাকেট দিয়ে রাখো। সেই ব্র্যাকেটের মধ্যে বসবে কি বসবে এবার দেখাই। প্রথম যে ইউনিট ভেক্টর এক্স আছে তার সঙ্গে যে ভেক্টর দুটোর প্রথমটার ওয়াই কম্পোনেন্ট আসবে, দ্বিতীয়টার জেড কম্পোনেন্ট আসবে, এবং এখানে ইউনিট ভেক্টর যেই কম্পোনেন্ট দিয়ে শুরু করলা সাইক্লিক অর্ডারে ভেক্টর গুলোর কিন্তু ওই কম্পোনেন্ট গুলো আসে। প্রথম ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট, দ্বিতীয় ভেক্টরের জেড কম্পোনেন্ট, তাহলে দেখে এক্স ওয়াই জেড এটা কমপ্লিট একটা সাইকেল, একটা পুরা করলো, কমপ্লিট সাইকেল কমপ্লিট করলো। ঠিক এই মাইনাস একটা অংশ আছে, এটারই উল্টে যায়, এটারই অপোজিট অংশ, মানে ই ওয়াই ছিল এখানে ই জেড হবে, এইচ জেড ছিল এইচ ওয়াই হবে। এই ঠিক পরবর্তী কম্পোনেন্ট যেটা, সেটা হলো ইউনিট ভেক্টর ওয়াই দিয়ে শুরু হচ্ছে, কিন্তু কমপ্লিট করার জন্য, সাইকেল কমপ্লিট করার জন্য ওয়াই এর পরেই আসবে জেড, জেড এর পরে আসছে এক্স, সাইক্লিক অর্ডার ঘুরবে এইভাবে। জেড কম্পোনেন্ট দিয়ে যদি শুরু হয় ইউনিট ভেক্টর, তাহলে পরবর্তী কম্পোনেন্ট প্রথম ভেক্টরের এক্স, পরবর্তীতে ওয়াই। তো এই যে এখানে লেখা আছে, ছবিতে আমি দেখাইছি এক্স ওয়াই জেড এর, সেটাকে ডাইরেক্টলি এখানে লিখে ফেলছি ভেক্টরের অরিজিনাল ভেক্টর, যেটার এখানে ইকুয়েশনটা লিখলে ভালো হইতো। ইকুয়েশনটা ছিল এইরকম 3.5 ইকুয়েশন, যেটা এই যে এটা ই ক্রস ডেল ক্রস ই মাইনাস জে ওমেগা এইচ ইকুয়াল টু মাইনাস জে ওমেগা নিউ নট এইচ। এই ইকুয়েশনটাকে একটু ডিটেলস আকারে লিখছি ওখানে, আর কিছু না। তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে এই যে আই এক্স কম্পোনেন্ট, তারপরে এই ডি বাই ডি ওয়াই হচ্ছে প্রথম ডেলের অংশটা, প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর হচ্ছে ইজেড। এইভাবে এই এই ক্রস প্রোডাক্টটা যদি কমপ্লিট করো, স্কেলার কম্পোনেন্টটা যদি তুমি এটাকে ভাঙাও, তাহলে এই আমি 27 এর মতো লিখতে পারো। সেখান থেকে তুমি দেখো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়েট করলে এইচ জেড ইকুয়াল টু 0 আসে। আবার ওই পরবর্তী যে কার্ল ইকুয়েশন আছে ম্যাগনেটিকের, সেটা হলো 3.6 ইকুয়েশন, সেখান থেকে তুমি যদি এইভাবে এই ডেরিভেশনটা করো, তাহলে দেখবা ইজেড ইকুয়াল টু 0। দ্যাট মিনস এই যে আমরা প্রপাগেশন ডিরেকশন যেটা ধরলাম, এই যে প্রপাগেশন ডিরেকশন হলো জেড, এই দিকে ওয়েভটা যাচ্ছে, তাহলে বোঝা গেল কি, যেই দিকে ওয়েভ যাচ্ছে সেই দিকে ইউনিফর্ম প্লেন ওয়েভের ইলেকট্রিক কম্পোনেন্টও থাকে না, ম্যাগনেটিক কম্পোনেন্টও থাকে না। এইরকম একটা ওয়েভ স্টাইল, প্রপাগেশন স্টাইল, এইরকম একটা ওয়েভ প্রপাগেশন স্টাইলকে আমরা বলবো, বা মোডকে বলবো TEM মোড, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ওয়ান অফ দ্য স্টাইল হয় বা মোড হয়, মোড অফ প্রপাগেশন হয়, তাহলে বাকি আরো কয়েকটা আছে, সেগুলো এখানে টেবিলে দেখাইছি। দেখাইয়া পরে কালকে আমি বলে গেছি যে এটা তোমরা ভালো করে মনে রাখবা, যেমন নোটে লিখছি, দেখো, remember the definitions of electromagnetic wave propagation mode given in table 3.1 for the rest of your life. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এই লিটারেচার যখন তুমি পড়বা, তখনই দেখবা যে কোনো জায়গাতে তোমার এটা আসবে, মোড অফ প্রপাগেশন। কেউ বলবে টিই মোড প্রপাগেশন ধরে এই অ্যানালাইসিসটা করছি, কেউ বলবে টিএম মোড ধরে করছি, কেউ বলবে টিইএম মোডের অ্যানালাইসিস দিয়ে এটা পাইলাম, কেউ বলবে হাইব্রিড মোডের দিয়ে। এইগুলো তোমরা ডেফিনেশন গুলো দেখে নিও, এখানে বলে গেছি। এবং এটা আমরা এখানেই মনে হয় শেষ করলাম গতকালের লেকচার, নাকি তাই না? গতকাল লেকচার এখানেই তো শেষ হয়েছিল মনে হয়, না? জি স্যার। এবার আমরা আরেকটা প্রপার্টিতে, এটা তো বলছি যে এটা প্রপার্টি 3ও বলে গেছি যে ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ থাকবে। তাহলে এই তিনটা প্রপার্টি বোধহয় হয়ে গেছে, তিনটা প্রপার্টি হয়ে গেছে। এবার 4 নম্বর প্রপার্টিতে আসো, 4 নম্বর প্রপার্টিতে আসো।
আমরা বলছি যে একটা ইউনিফর্ম প্লেন ওয়েভ তার জেনারেল সলিউশন হচ্ছে সুপারপজিশন অফ ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড ওয়েভের সুপারপজিশন। তাহলে এবার ধরে নেই এই যে আমার ওয়েভ প্রপাগেশন ধরলাম, এই ওয়েভটা এই যে z ইকুয়াল টু 0 থেকে ফরওয়ার্ড দিকে যাচ্ছে, এর কোনো এখানে কোনো বাউন্ডারি বা কোনো বাধা সে পায় নাই যেখানে সে রিফ্লেক্ট করে ব্যাক করবে। বুঝতেছো সিচুয়েশনটা? ওয়েভটা যাচ্ছে, কোনো কিছু নাই সেখানে তাকে বাধা দেওয়ার জন্য, যেখানে বাধা পেয়ে সে রিফ্লেক্ট করে ব্যাক করবে এইরকম কোনো মিডিয়াম সে পাচ্ছে না, সে যাচ্ছে। দ্যাট মিনস তখন আমাদের এই যে জেনারেল সলিউশন, যেটা আমি একটু আগে বললাম, যে জেনারেল সলিউশন অফ দ্য ইউনিফর্ম প্লেন ওয়েভ কনসিস্ট অফ টু কম্পোনেন্টস। একটা হলো এই যে রিফ্লেক্টেড ওয়েভ কম্পোনেন্ট, আর একটা হলো প্রপাগেটিং কম্পোনেন্ট। এটা হলো প্রপাগেটিং ফরওয়ার্ড গোয়িং ওয়েভ। তার মানে এখন যাচ্ছে, রিফ্লেকশন নাই। দ্যাট মিনস এই কম্পোনেন্টটাকে অ্যাজ ইফ এটাকে এই অ্যামপ্লিটিউড এ কে 0 করে দিছি আর। বুঝতেছো? হ্যালো? জি স্যার। বুঝতে পেরেছি। মানে কোনো রিফ্লেকশন নাই, সে যাচ্ছে। তাহলে এইখান থেকে আরেকটা প্রপার্টি বের হয়ে আসতেছে। দেখো, যদি এরকম হয়, when a uniform plane wave propagates through air, it will encounter an impedance. এই যে impedance, যখন এয়ার এর ভিতর দিয়ে যাবে তখন সে একটা ইম্পিডেন্স ফিল করবে, বা কি করবে, এনকাউন্টার বা একটু বাধা বা ফিল করা বলো, আর কি বলা, আর ভাষাটা কি বলতে পারি বুঝতে পারছেন। এনকাউন্টার বা কি বলবো, কিছুটা বাধা প্রাপ্ত হয়। যেমন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয়, ঠিক তেমনি ভাবে একটা ইম্পিডেন্স, যদিও কোনো সেপারেট মিডিয়াম আর নাই, শুধু এয়ার, তারপরেও এয়ার মলিকুলের সঙ্গে যখন সে অসিলেট করে যায় তখন সে একটা ফিল করে যে আমাকে কেউ একজনে বাধা দিচ্ছে। এই বাধাটার ওহম দিয়ে যদি আমরা এটাকে পরিমাপ করি, কারণ বাধা রেজিস্ট্যান্স সাধারণত ওহম দিয়েই আমরা পরিমাপ করি। 1 ওহম, 10 ওহম, 1 কিলো ওহম, 10 কিলো ওহম, এইভাবে। তো একটা ওয়েভ যখন এয়ারের ভিতর দিয়ে যাচ্ছে, এয়ার মলিকুল, এয়ারের ফগ, এয়ারের ডাস্ট সব মিলে আসে একটা কিন্তু ইম্পিডেন্স একটা ফিল করে। সে ফ্রিলি যেতে পারে না, কিছুটা সে ইম্পিডেন্স পায়, বাধা পায়। সেইটাকে, এই ইম্পিডেন্সটাকে আমরা বলি ওয়েভ ইম্পিডেন্স। এই যে এখানে লেখা আছে ওয়েভ ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সটাকে বলা হয় ওয়েভ ইম্পিডেন্স। এই ওয়েভ ইম্পিডেন্সটা এয়ারের জন্য কত সেটা আমরা এখন বের করবো অ্যাকচুয়ালি। তো সেটা বের করার জন্য এটাকে এই ওয়েভ ইম্পিডেন্সটাকে সামনে ইটা নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইটা অ্যাকচুয়ালি এয়ারের জন্য আমরা বলছি এয়ার, এই জন্য এটাকে ইটা নট দিয়ে রিপ্রেজেন্ট করছে, আর কিছু। তো এখন আমরা যে এখানে লিখছি এই যে ইএক্স, মনে করো এটার ফরওয়ার্ড গোয়িং ওয়েভটাই আছে, রিফ্লেকশন নাই, তাহলে ওয়েভটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই ওয়েভটা যখন আমরা আমাদের জেড ডিরেকশনে প্রপাগেট করে, তখন এই যে 328 একটা ইকুয়েশন ছিল, 328, যেটার মধ্যে আমরা পেয়েছিলাম এই যে 328, ওই যে যেখানে আমরা প্রুফ করছি যে Hz = 0, এটা প্রুফ করলাম না, Hz = 0 কার্ল ইকুয়েশন থেকে। সেখানে দেখো আরেকটা ইকুয়েশন হলো এই যে y কম্পোনেন্টের ইকুয়েশনটা। y কম্পোনেন্টের ইকুয়েশনে কি লেখা আছে দেখো, d/dx by dx by dz। তার মানে ex কম্পোনেন্টকে
জেড ডিরেকশন জেড এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে পাবে এই জে মাইনাস জে মিউ নট এইচ ওয়াই। বুঝতে পারছো কিভাবে ইকুয়েশনটা বাই করলাম? এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোনো ভেক্টরে যদি সমান হতে হয় তাহলে এক্স কম্পোনেন্ট সমান এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট সমান ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট সমান জেড কম্পোনেন্ট, এটা হয়। এটা হলো থিওরি। তা যদি হয় তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের আছে মাইনাস জে ওমেগা মিউ নট এইচ ওয়াই, ওয়াই কম্পোনেন্টের ভেক্টরের আই ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এইচ ওয়াই, আর এদিকে আছে জে ওমেগা মিউ নট মাইনাস, আর এইদিকে হলো ডিফারেন্সিয়েশন অফ ইএক্স উইথ রেসপেক্ট টু জেড। এই ইকুয়েশনটাই আমি ওখানে দেখাইছি। এই ইকুয়েশনটা থেকে যদি তুমি এখানে বসাও, এই যে 328 ইকুয়েশনটা যদি এই যে এইভাবে লেখো, তাহলে দেখো আমরা ইএক্স এর ভ্যালু, আমরা জেনারেল সলিউশন ইএক্স এর জন্য ফরওয়ার্ড গোয়িং ওয়েভ ধরে এটা যদি আমরা অ্যাসিউম করি, তাহলে এবার এখানে বসাও, বসায় ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করলে যে জিনিসটা পাবে সেটা হলো এইরকম, কে নট ইএক্স ইকুয়াল টু ওমেগা মিউ নট এইচ ওয়াই। ঠিক আছে? আচ্ছা, এইটাকে যদি তুমি এবার রেশিও করো, মানে ইএক্স বাই এইচ ওয়াই, ইএক্স বাই এইচ ওয়াই যদি করো, তাহলে এই যে এরকম বসলো। এইটাকেই ডিফাইন করা হয় ইটা নট দিয়ে। কেন এটা ইটা নট? সেটার জন্য থিওরি হলো ইএক্স বাই এইচ ওয়াই না। এটার জন্য তোমাকে প্রথম লেকচারে যেতে হবে। প্রথম লেকচারটা কি তোমাদের কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছেও বোধহয় আছে, তবে আবার একটু ব্যাক করি। প্রথম লেকচারে আমি এটা বলে গেছি তোমাদের। ইন্ট্রোডাকশন লেকচার 1, সেইখানে দেখো ইউনিট গুলো যে বুঝাই গেছি, ও এটাতে না মনে হয় নাকি পরেরটাতে বোধহয়। আচ্ছা এইটাতে না, এইটাতে না, তাহলে এটা লেকচার 1 না, লেকচার 2 তে তাইলে হবে। আমার মনে হচ্ছে লেকচার 2 তে সেটা ছিল ডিসেজ ফেজরে মনে হচ্ছে। হ্যাঁ লেকচার 2 ওপেন করলাম। ঠিক আছে, মানে এটা হ্যাঁ ম্যাক্সওয়েল ইকুয়েশন পাইছি, ঠিক আছে এখানে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ কিছু একটা রেসপন্স করো, মাঝে একদম চুপচাপ থাকো, বোঝা যায় না তোমরা কি আসো না নাই। আচ্ছা দেখতে পাচ্ছ? তাহলে দেখো আমাদের ডেফিনেশন ছিল কি, এই যে ইএক্স বাই এইচ ওয়াই, ইএক্স মানে ইলেকট্রিক বাই ম্যাগনেটিক, তাই না? ইলেকট্রিক বাই ম্যাগনেটিকে এটাকে আমরা ডিফাইন করতেছি ওহম দিয়ে। কেন কি ওহম দিয়ে ডিফাইন করতেছি এবার এখানে দেখো, ইলেকট্রিকের ডেফিনেশন হচ্ছে ভোল্ট পার মিটার না, আর এইচ এর ডেফিনেশন হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। খেয়াল করছো ডেফিনেশনটা, ইউনিটটা? ইর ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার আর এইচ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে ই বাই এইচ যেটা, এই যে ই বাই এইচ মানে হচ্ছে ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার। তো ভোল্ট পার অ্যাম্পিয়ার তুমি এবার পড়ছো বোধহয় এগুলো। ওহো, রেজিস্ট্যান্স কি ভি ইকুয়াল টু আই আর না, ভোল্টেজ ইকুয়ালস টু হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, মনে আছে না তোমাদের ফর্মুলাটা? জি স্যার। তাহলে উপরে হচ্ছে ভোল্টেজ, নিচে হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এটা নিশ্চয়ই ওহমের ডিমেনশন হতে হবে, এটা ওহমে হতে হবে। বুঝছো কিনা দেখো। হ্যালো, জি স্যার, বুঝছি। বুঝছো তো না? তাহলে এই যে এখন ইএক্স, এখন ইএক্স এর দেখো ইএক্স বাই এর রেশিও করলে এখানে ইলেকট্রোম্যাগনেটিকের অন্যান্য প্যারামিটার যেগুলো আসছে, যে ওমেগা মিউ বাই কে নট, এগুলাকে যদি তুমি একটু ভাঙাও, বিভিন্ন রকম ভ্যালু বসাও, যেমন কে নটের ভ্যালু বসাইছি, কে নট হলে এইভাবে রাখা যাচ্ছে, কাটাকাটি করে আসে 120 পাই, অ্যাপ্রক্সিমেটলি 120 পাই। কত? হ্যালো
তাহলে এয়ারের ভিতর দিয়ে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে তখন সে কি পরিমাণ ইম্পিডেন্স ফিল করে, যদিও এটা কাল্পনিক একটা রেজিস্ট্যান্স বলতে পারো, এয়ার মিডিয়ামটা কাল্পনিক একটা রেজিস্ট্যান্স মনে করতে পারো, ওই রেজিস্ট্যান্সের ওহম কত কত 120। এই কথাটা যদি তুমি তোমার সারা জীবন মনে না রাখতে পারো তাহলে আজকের থেকে ইএমটি পড়া বন্ধ করে ওই গারস্থ অর্থনীতি গিয়ে পড়ো। ইএমটি পড়ছো আর এয়ারের ভিতর দিয়ে যখন একটা ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, ইম্পিডেন্স কত তুমি বলতে পারবা না, তোমাকে সেটা তাহলে চলবে না, মানে তোমাকে সেটা অ্যালাউ করা হবে না, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। যে একটা ছেলে ইএমটি পড়ছে আর এয়ারের ভিতর দিয়ে ওয়েভটা যাওয়ার সময় কত ইম্পিডেন্স ফিল করে সে বলতে পারে না, ওকে ফাঁসি দেওয়া উচিত। এই দেখো প্রথম লেকচারের মধ্যে 2-3 লেকচারে পাইবা, এবং শুধু 2-3 লেকচার শুরু হয়েছে, কিন্তু এটা ঘুরাইয়া ফিরে এই আর্গম বার্গম তুমি দেখবা এই ইলেকট্রোম্যাগনেটিক লিটারেচারে তোমার মরার আগ পর্যন্ত এইটার উপরে বেস করে প্লাস মাইনাস কিছু বাড়ে ইম্পিডেন্স, এই মিডিয়ামের জন্য বাড়বে, ওই মিডিয়ামের থেকে কমবে, মানে এইটার রেসপেক্ট এই ইটা নটের রেসপেক্টে কমে বাড়ে। এইবার বুঝতে পারছো কেন তোমাকে ফাঁসি দিতে হবে? মানে এইটাকে তুমি জানো না তাহলে তুমি ইএমটি পড়োই নাই, কারণ 2-3 পাতার মধ্যেই থাকে এই জিনিসটা, এবং বাকি যত এই মোটা বইটা 800, 900, 1000 পাতার বইটা এইটার উপরেই প্লাস মাইনাস করে। এয়ারের তুলনায় এইবার কপারের ভিতর দিয়ে কেমনে যাবে, গ্লাসের ভিতর দিয়ে কত, এইটার থেকেই দেখবে। এই সামনে আমি কয়েকটা মিডিয়াম দেখাবো, তখন তুমি দেখবা হয় এটার থেকে একটু বাড়বে, নয় এটার থেকে একটু কমবে। এই ভ্যালুটা যদি তোমরা না জানো আর ইন্টারভিউ বোর্ডে যাও, তখন তোমার গ্রামীণ আলারাও তোমার এটা জিজ্ঞেস করবে, রবি আলারাও জিজ্ঞেস করবে, ওই বাংলা লিঙ্কও জিজ্ঞেস করবে, এই তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তুমি বলো তো দেখি এয়ারের ভিতর দিয়ে ইম্পিডেন্স কত। যদি না পারো তাহলে ওরা তো চাকরিতে দূরের কথা, তোমার ওখান থেকে বের করে বলো যদি তুমি এই পৃথিবী থেকে বের হয়ে যাও, অন্য কোথাও চলে যাও। কথাটা খুবই সত্য, কিন্তু এটা একেবারেই এত বেসিক যে এটা যদি না জানো তাহলে এটা সত্যি দুঃখজনক যে একটা ছেলে ইএমটি পড়ছে অথচ এটা জানে না, এটা বিশ্বাস করা যায় না। কারণ এটা এতবার আসবে তুমি অবাক হয়ে যাবা। এই জিনিসটা বারবার আমি তোমাকে মনে করাই দিচ্ছি। এইটা একটা, আর একটু আগে যে বললাম ওই যে তোমার মোড, এই যে মোড, এই যে কথাগুলো মোড, টিই মোড, টিএম মোড, হাইব্রিড মোড, টিএম মোড, এগুলো এতবার আসবে যে তুমি মানে বিশ্বাস করতে পারবে না কতবার আসবে। কি মনে থাকবে এই কথাটা? জি স্যার। তাহলে 120 পাই স্যার। করে দেখো কত হয় অ্যাকচুয়ালি। 120 পাই সমান কত হয় দেখ করে দেখো। 377 ওহমস আমি লিখে রাখছি। তো 377 ওহমস, এটা অনেক সময় তোমার 377 মনে থাকে না অনেক সময়, কিন্তু 120 পাই এটা মনে থাকার কথা, সহজে মনে থাকার কথা। কারণ 360 ডিগ্রি আমাদের হরাইজন কি 360 তে 3 ভাগ করলে 120, 120 পাই ওইভাবেও মনে রাখা যায়। এই হলো ফাইনাল কথা। আর মানে এটার কি বলবো, আর এটা আর বলার আর কিছু অপেক্ষা রাখে না। এটা এত একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা তোমাকে মনে রাখতেই হবে। তাহলে এই যে ইউনিফর্ম প্লেন ওয়েভ যখন এয়ারের ভিতর দিয়ে যায় তার ওয়েভ ইম্পিডেন্স কত? 120 পাই। তাহলে এই 4 নম্বর প্রপার্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। 4 নম্বর সবই ইম্পর্টেন্ট এখানে। এই প্যারামিটার গুলোর উপরেই, মানে যদিও এটা পৃথিবীতে নাই কিন্তু আসলে এর উপরে বেস করেই প্র্যাকটিক্যাল ওয়েভ গুলোকে ইয়ে করা হয়, সিমুলেট করা হয়। মানে কি বলবো এটাকে, এই তার ক্যারেক্টারিস্টিক্স ডিসক্রাইব করা হয়, একটু বাড়ে একটু কম। এই জন্য এখান দিয়ে শুরু করা হয় এবং এটাই দেখা যাচ্ছে যে আসলেই বুঝার জন্য খুব সহজ। তো গেল এই প্রপার্টিটা। এরপর আরেকটা প্রপার্টি আসো, এটা কি প্রপার্টি? ভেলোসিটি অফ লাইট। মানে এই যে ওয়েভটা যাচ্ছে, আমি যে তোমার যে ম্যাক্সওয়েল বের করছিল যে এটা ভেলোসিটি অফ লাইটের সমান, হ্যাঁ, এই যে দেখো সেই প্রপার্টি 5
property 5. Property 5 কি আছে? In order to define the phase velocity of a uniform plane wave, it is needed to convert Ex from phasor form into instantaneous form. Instantaneous form মানে হলো এই যে এটাই হলো অ্যাকচুয়ালি রিয়েল ফর্ম যাকে বলে। আমরা তো এতক্ষণে এই যে এতক্ষণ যেটা ছিল এটা কিন্তু ফেজর ফর্মে আছে। দেখো এখানে কিন্তু টাইম ফর্ম নাই, ফেজর ফর্মে আছে। এখন বলা হচ্ছে যদি ভ্যালোসিটি বের করতে হয়, তো ভ্যালোসিটি এটা ডিফাইন করতে গেলে মানে ইনস্ট্যান্টেনিয়াস ফর্ম অথবা টাইম ডোমেনে নিতে হবে। ফেজর ফর্ম অথবা ফ্রিকোয়েন্সি ডোমেনে না, তোমাকে নিতে হবে টাইম ডোমেনে। টাইম ডোমেনে নিতে গেলে ওই দেখো কিভাবে নিচ্ছি আমরা, ই টু দি পাওয়ার এটা এই যে টাইম ডোমেনে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এই অংশটা শুধু অ্যাড করছে আর কিছু না। এই যে দেখো এই যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, বুঝতে পারছো? এবং রিয়েল পার্টটা নিচ্ছি, এই যে রিয়েল পার্ট নিচ্ছি সামনে। তাহলে এইটুকু ছিল আসলে এই যে এইটুকু ছিল ফেজর, এই যে এইটুকু হলো ফেজর। এই বি ই টু দি পাওয়ার মাইনাস জে কে নট জেড, এইটুকু হচ্ছে তোমার ফেজর। তার সঙ্গে টাইম অংশটা অ্যাড করে মাল্টিপ্লাই করলাম, এই যে টাইম ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এবং পুরোটা মাল্টিপ্লাই করে রিয়েল পার্টটা নিলাম। নিলে পরে এগুলো এই যে কস টস দিয়ে হলো এই কস ওমেগা টি। এইটাকে যদি তুমি এই ফর্মে লেখো, এই যে মানে কে অংশটাকে কমন নিয়ে জেড মাইনাস ওমেগা টি এই ফর্মে লেখো, দ্যাট মিনস এই যে ডান দিকের ফর্মে দেখো, তাহলে এই ফর্মটা হচ্ছে ওয়েল নোন ফিজিক্স স্টাইল। ফিজিক্সের ওয়েভগুলিকে এইভাবে লেখা হয়। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, জি স্যার। এইটা হলো ফিজিক্সের স্টাইল, এবং সেখানে আমরা তখন এইভাবে লিখি। তখন দেখো ওই যে ভ্যালোসিটি টির সঙ্গে আসে ভ্যালোসিটি ভি নট, এই ভি নটটা এবার দেখো ভি নটটাকেও যে আমরা ক্যালকুলেশন করে বের করলাম, এটা হলো 1/μ0 এপসাইলন নট। এইবার দেখো তোমাদের ওই যে গতকাল না তার আগের দিন একটা ছেলে বলছিল না যে আমাদের ইন্টারমিডিয়েট ছিল সি নট দিয়ে, এই দেখো সি নটটা কিভাবে আসে। এই যে 1/√μ0 epsilon naught equals to c naught, velocity of light in free space by air. এখান থেকে যে epsilon naught mu naught এখান থেকেই আসছে c naught, velocity of light, এবং সেটা হলো এই যে ডান দিকে লেখা আছে velocity of light equal to 347। তাহলে এইখান এই যে সেই ম্যাক্সওয়েলের এই আরেকটা প্রপার্টি যেটা বের করছিল তারা তখন ম্যাক্সওয়েল এগুলো বলে গেছিল, কিন্তু ভদ্রলোক বেঁচে থাকা অবস্থায় কেউ বিশ্বাস করে নাই। সে মরে যাওয়ার পরে তখন সবাই বিশ্বাস করলো যে ওরই তাই তো হয়তো দেখা যায়। তখন এই যে এই প্রপার্টি গুলো বের করা হয়েছিল, কিন্তু সে জীবিত থেকে বাহাবাহাটা দেখে যেতে পারে না। হ্যাঁ, ভেলোসিটি অফ লাইট 5 নম্বর প্রপার্টি গেল। এবার আচ্ছা এখানে আর কি জানি বলা হয়েছে, স্পেস এন্ড লাইট ইন এয়ার স্পেস। আচ্ছা, thus a uniform plane wave travels through the air with a velocity equal to the velocity of light in free space. এটা কি? আচ্ছা, এটা another way of defining phase velocity. Phase velocity ডিফাইনের আরেকটা পদ্ধতি, এটাও ইউজ করে কোন বইতে, সেই জন্য দিয়ে রাখছি। এটা কোন বইতে ইউজ করে, আপাতত ওটা থাক। তাহলে এবার আসো প্রপার্টি 6। প্রপার্টি 6 এ হলো সরি, প্রপার্টি 6 হলো ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা এইভাবে ডিফাইন করতে পারি, তো ম্যাগনেটিক ফিল্ডকে কিভাবে আমরা ডিফাইন করব। তো এবং ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো ল্যাগিং বা লিডিং আছে কি সেটা বোঝার জন্য, যে আসলে কে কোন দিকে, তো এটা বোঝার জন্য আমরা করলাম কি, ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে লিখলাম, এবং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে পাবো, ইটা নট দিয়ে ভাগ করে পাবো, কারণ এটা একটু আগে দেখাই গেছি, ই এবং এইচ ইটা নট দিয়ে রিলেটেড। সরি, এই যে ই এবং এইচ ইটা নট দিয়ে রিলেটেড। ইটা নট হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এবারে এইচ
কি এইচ যদি বাম দিকে আনি আর ই কে যদি ইটা নট দিয়ে ভাগ করি তাহলে এইচ পেয়ে যাব, সেটাই লিখছি দেখো, এই যে ইএক্স কে ইটা নট দিয়ে ভাগ করে আমরা এইচ পেলাম। তাহলে এবার দেখো এখানেও বি আছে, এখানেও কস, শুধু ইটা নট দিয়ে ভাগ করলে, ইটা নট যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম, এটা শুধু অ্যামপ্লিটিউড কে ভাগ করবে, বাকি ফাংশনটাকে কোনো চেঞ্জ করবে না। ফলে দেখো এই যে 45 এবং 46 দুইটা ইকুয়েশনই কিন্তু একই ফর্মেই আছে। এই জন্য বলা হয় that it is seen that E and H are in phase। এই আরেকটা প্রপার্টি, তার মানে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড গুলো ইন ফেজে থাকে, ইউনিফর্ম প্লেন ওয়েভ at any instant of time। এই another property, যে এই দুটোটা কিন্তু ইন ফেজ থাকবে, কিন্তু অন্যান্য মিডিয়ামে কিন্তু ইন ফেজে থাকে না, কেউ কাউরে লিড করে বা ল্যাগ করে। আচ্ছা, লিডিং ল্যাগিং, এটা তোমাদের এই ফ্যাক্টরটা কেন জানতে হয়, এটা হলো লস ফ্যাক্টর। ওই যে পাওয়ার ফ্যাক্টর পড়ছো কিনা তোমরা এসি তে, পাওয়ার ফ্যাক্টর বলতে একটা জিনিস আসে, ওই পাওয়ার ফ্যাক্টরের জন্য ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক পাওয়ার যখন ক্যালকুলেট করবা তখন ই আই ভি এবং কস থিটা একটা পাওয়ার ফ্যাক্টর আসে। ওই কস থিটার জন্য থিটা যদি ভ্যালু বেশি হয় তাহলে এটাই আস্তে আস্তে, এবং কস থিটার ভ্যালু যদি 0 হয়ে যায় তখন হলো ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। এই হলো, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা দেখতে হয় যেটা কি ইন ফেজে আছে না আউট অফ ফেজ, বা কত অ্যাঙ্গেলে আছে। তো এটার জন্য দেখা গেল এয়ার এর মধ্যে ইন ফেজে থাকে। তাহলে এবার আসো এই প্রপার্টি গেল, আরেকটা প্রপার্টি হচ্ছে এবার, একটা হলো ইন ফেজে থাকে, আরেকটা হলো তাদের ডিরেকশন কি অবস্থায় থাকে দেখো। ফর ইউনিফর্ম প্লেন ওয়েভ হুইচ প্রপাগেটস অ্যালং জেড ডিরেকশন, তার ইজেড এবং এইচজেড 0, এটা তো আমরা আগে পাইছি। এই অংশটা পাইছি না, খেয়াল করছো তো? টিএম ওয়েভ, যেহেতু এটা টিএম ওয়েভ এবং এটা ইজেড এইচজেড দুটি 0, এটা আমরা পেয়েছি অনেক আগে, প্রপার্টি 2 না 1 এর জন্য এটা ডিফাইন করলাম। তাহলে ইলেকট্রিককে যদি আমি কে যদি আমি এক্স কম্পোনেন্ট আকারে ধরি, ওয়াই কে জেড হিসেবে ধরলাম, ট্রান্সভার্স যেহেতু সেই জন্য একটাকে ধরলাম ইএক্স আর একটা ধরলাম এইচ ওয়াই। এইভাবে ধরে এখন আমরা যদি এই দুইটা ভেক্টর এরা কি পারপেন্ডিকুলার কিনা, মানে ডিরেকশনটা পারপেন্ডিকুলার কিনা সেটা, তো ধরো এই ছবিটা যদি তোমার এই ছবিটাই ফলো করি, ছবিটাই ফলো করি, তাহলে দেখো এক্স এর দিকে যদি ই হয় তো এইচ এর দিকে ওয়াইটা হবে, ওয়াই এর দিকে হবে এইচ, এবং ই এবং এইচ 90 ডিগ্রি এপার্ট, মানে একটা আরেকটার উপরে পারপেন্ডিকুলার। তাহলে তোমরা পড়ে এসছো বোধহয় ইন্টারমিডিয়েটে বা তারও আগে, দুটা ভেক্টর যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয় তাহলে তারা একে অপরের উপর পারপেন্ডিকুলার। পড়ছো না এটা ভেক্টরের থিওরিতে? জি স্যার। দুটা ভেক্টর যদি ডট প্রোডাক্ট করা হয় এবং তাদের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তারা পারপেন্ডিকুলার। এইটাই করছি এখানে, এই যে ই এবং এইচ ডিফাইন করলাম, করে ডট প্রোডাক্ট নিয়ে দেখা যায় 0 হয়। 0 হওয়া মানে হলো, এই যে দেখো আরেকটা প্রপার্টি কোনটা, 7 প্রপার্টি কি বললো, ই পারপেন্ডিকুলার টু এইচ। ইউনিফর্ম প্লেন ওয়েভ যদি হয় সেখানে এই একটা ওয়েভ, ইউনিফর্ম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, যেমন আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইয়ের জন্য প্রডিউস করার জন্য ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই আমার লাগে ঠিকই, কিন্তু তারা একে অপরের 90 ডিগ্রি পার্টে থাকে। একটা যদি এক্স ডিরেকশনে থাকে আর একটা ওয়াই ডিরেকশনে থাকবে, একে অপরের পারপেন্ডিকুলার। এটাই হলো 6-7 নম্বর প্রপার্টি। 8 নম্বরও দেখা গেছে, 8 নম্বরে আরেকটা প্রপার্টি, সেটা হলো তাহলে ই এবং এইচ হলো পারপেন্ডিকুলার, বুঝলাম এই ছবি থেকে দেখলাম যে ই এবং এইচ পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে এক্স এন্ড ওয়াই পারপেন্ডিকুলার কোঅর্ডিনেটেড, এটা বোঝা গেল। এখন ওয়েভটা তো যাচ্ছে জেড ডিরেকশন, তাহলে অ্যাকচুয়ালি
জেড ডিরেকশনের সঙ্গে কিন্তু আবার ইলেকট্রিক কিন্তু আবার 90 ডিগ্রিতে শিফট করে আছে, মানে যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রিতে ইলেকট্রিক থাকে, আবার যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রিতে আবার ম্যাগনেটিক থাকে, আবার এইদিকে ইলেকট্রিক আর ম্যাগনেটিক সেটাও আবার পরস্পর 90 ডিগ্রিতে আছে। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, এই প্রপার্টিটাই ওখানে বোঝানো হয়েছে যে এখন ধরো প্রপাগেশন ডিরেকশন ধরছি আমি জে, এইদিকে আমার প্রপাগেশন কনস্ট্যান্ট যেটা সেটা হলো কে নট, এইটাকে কে নট দিয়ে আমরা ডিফাইন করছি। দেখো এই যে কে নট, এই দেখো এই ই টু দি পাওয়ার জে কে নট জেড, দ্যাট মিনস জেড ডিরেকশনে যাচ্ছে কে নট কনস্ট্যান্ট নিয়ে, প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে কে নট। তো এটাকে এই কে নটটাকে জেনারেল বানানো হয়েছে। জেনারেল কিভাবে বানাইলাম দেখো, আচ্ছা কে নটটা হলো ভ্যালু, কোন এই দেখো স্কেলার ভ্যালু কে নট, সরি এখানে না, এখানে আসো, এখানে দেখো কে নটটা হলো স্কেলার ভ্যালু, স্কেলার। এটাকে ভেক্টর বানাইছি, দেখো কেমনে ভেক্টর বানাইছি, দেখো এই যে কে নট কে ভেক্টর বানাইছি, দেখো বুঝতে পারছো কে নটটা কিভাবে ভেক্টর বানাইলাম? কে নটের সঙ্গে এই যে ভেক্টর সাইন আইজেড হচ্ছে ইউনিট ভেক্টর, কোন দিকে কে নটটা? জেড ডিরেকশন। এটা কি ভুল লিখছি আমি? জেড ডিরেকশনে না? না স্যার, জি স্যার বুঝতে পেরেছি। যদি এক্স ডিরেকশনে হইতো তাহলে কিন্তু এটাকে আই এক্স হইতো, প্রপাগেশন ডিরেকশন যদি এক্স হইতো, যদি প্রপাগেশন ডিরেকশন ওয়াই হইতো তাহলে এটা হইতো আই ওয়াই। বুঝতে পারছো? এবং এই কে নটটাকে আগে ছিল কিন্তু ম্যাগনিটিউড কে নট, এখন কিন্তু আমি উপরে একটা বার দিয়ে এটা ভেক্টর সাইন দিলাম, ভেক্টর হয়ে গেছে। ভেক্টর হয়ে গেছে। এইবার তুমি ইলেকট্রিকও তো একটা ভেক্টর, যে আমি আগে ডিফাইন করছি এই প্রপার্টি 7 বুঝাইতে গিয়া, ইলেকট্রিক হলো আই এক্স ই এক্স, এইচ হলো আই ওয়াই এইচ ওয়াই। তো এইবার প্রত্যেকটা ভেক্টরের সঙ্গে এইটার আবার তুমি ডট প্রোডাক্ট করো, মানে কে নট কে নট ই ডট কে নট, মানে ডিরেকশনের সঙ্গে ইলেকট্রিক কি পারপেন্ডিকুলার কিনা সেটা প্রমাণ করার জন্য ডট প্রোডাক্ট নিলাম, দিয়ে দেখলাম 0 হচ্ছে, তার মানে কি প্রপাগেশন ডিরেকশনের সঙ্গে আবার ইলেকট্রিক ফিল্ড আবার পারপেন্ডিকুলার, এই যে ডট প্রোডাক্ট থেকে বোঝা যাচ্ছে। এই যে এখানে লিখছি ইলেকট্রিক ইজ পারপেন্ডিকুলার টু কে নট হলো ডিরেকশন। আচ্ছা ম্যাগনেটিকের জন্য তাই, এই যে ম্যাগনেটিকের জন্য এইচ কে নটের সঙ্গে ডট প্রোডাক্ট নিচ্ছি, নিয়ে দেখলাম রেজাল্ট 0, দ্যাট মিনস এইচ ইজ পারপেন্ডিকুলার টু কে নট। তাহলে এখন এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফর্মুলা এখন শেষ পর্যন্ত প্রপার্টির কনক্লুশনে কি বলা যাচ্ছে, ইউনিফর্ম it can be concluded that E and H, electric and magnetic, are perpendicular to each other, and they are also perpendicular to the direction of propagation. বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে এই হলো মোটামুটি বড় বড় ইয়েগুলো। তারপরে আরেকটা প্রপার্টি 9 নম্বর যেটা, সেটা হচ্ছে ধরো এটাকে আমরা যে কে নট জেড, এটা হচ্ছে ধরো এই যে এখানে যে আমাদের ইকুয়েশন ওয়েভ প্রপাগেশনের মধ্যে ইলেকট্রিক একটা ওয়েভ যাচ্ছে, এটা ই টু দি পাওয়ার জে কে নট জেড। অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি এটার মধ্যে এই জে এর পরে কি হবে? থিটা হবে না? এটা যেহেতু এটা একটা ইউলার্স ফাংশন এক্সপোনেনশিয়াল, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে এর মধ্যে কস থিটা সাইন থিটা আছে, তাই না? তাহলে থিটা মানে কি? থিটা মানে হলো কে নট জেড, পুরোটাই হলো থিটা নাকি? এই পুরোটা হলো থিটা অ্যাঙ্গেল, বুঝতেছো তো নাকি? জি স্যার। কে নট থিটা হচ্ছে সেইটাকেই আমি এখানে লিখছি, এই যে এই থিটাটার ভ্যালু যদি টোয়াইস পাই হয়, মানে কে নট জেড যখন ইন্টিগ্রাল পার্ট হবে টোয়াইস পাই 4 পাই এভাবে ইন্টিগ্রাল কমপ্লিট সাইকেল যদি হয়, তখন যে ডিস্টেন্সটা হয় জেড, সেই ডিস্টেন্স জেডটাকে আমরা বলবো ল্যামডা নট, তার ওয়েভ লেংথ। এখান থেকে ওয়েভ লেংথ ডিফাইন করছি, এই আর কিছু না। এটা তোমরা অনেক আগে পড়ছো, মেট্রিকও পড়ছো, ইন্টারমিডিয়েটও পড়ছো। একটা ওয়েভের ওয়েভ লেংথ কিভাবে বের করে সেটা হলো এই যেভাবে বের করছি 366। আচ্ছা গ্রুপ ভেলোসিটিও আছে, গ্রুপ ভেলোসিটিটা পরে লাগবে, এইভাবে ডিফাইন করা হয় ডি ওমেগা বাই কে নট, এটা
তা এখনই কনক্লুশনে আসো। কনক্লুশনে কি দিছি? Thus all the characteristics of the uniform plane wave through air are summarized in table 3.3. এই যে এখানে সামারাইজ করছি আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে প্লাস মাইনাস এক্স এন্ড ওয়াই তে ইনফিনিটি হবে, এবং এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এই জন্য কোন ইকুয়েশনে পাইছি সেগুলো আমি ডান দিকে দেখাইছি। এবং এই যদি অবস্থা হয় তখন যখন আমার এটাকে হবে পার্শিয়াল ডিফারেন্সিয়ালের কি অবস্থা হবে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ডি বাই ডিএক্স ডি বাই ডিওয়াই ইকুয়াল টু 0 ধরতে হবে। এই হলো প্রথম ক্যারেক্টারিস্টিক। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হলো কি? ওয়েভটা থ্রি ডিমেনশনাল ওয়েভের এক্স ওয়াই জেড তিনটা ডিপেন্ডেন্সি থাকে। সেই তিনটা ডিপেন্ডেন্সি না হয়ে এটা হবে একটা ডিরেকশনের ডিপেন্ডেন্স, জেড, যেই দিকে প্রপাগেট করে সেই দিকে। অন্য দুটা ডিরেকশন সে ডিপেন্ডেন্সি দেখাবে না বা কনস্ট্যান্ট থাকবে। সেই জন্য এই যে এইভাবে ই এক্স জেড ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটাকে শেষ পর্যন্ত লিখবো আমরা অনলি ফাংশন অফ জেড। এটা হলো সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি হচ্ছে এটার প্রপাগেশন ডিরেকশনে ইলেকট্রিকও থাকে না, ম্যাগনেটও থাকে না, সেই জন্য আমরা এটাকে বলবো TEM ওয়েভ অর ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 4 নম্বর প্রপার্টি হচ্ছে এটা সুপারপজিশন অফ টু ওয়েভস। এটা অ্যাকচুয়ালি সুপারপজিশন অফ টু ওয়েভস, অ্যাকচুয়ালি ইনসিডেন্ট, অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড। এটা হলো ইনসিডেন্ট ওয়েভ অংশটা, আর এটা হলো রিফ্লেক্টেড অংশটা। তো রিফ্লেকশনটা এখানে দেখাইতে পারলাম না বা ও দেখাই নাই, এই জন্য যে এইটা পরবর্তী লেকচারে যখন আমরা কন্ডাক্টিং মিডিয়াম পড়বো তখন ওখানে এই রিফ্লেক্টেড ওয়েভটা খুব বেশি কাজে লাগবে, এবং আমরা কাজে লাগবে এবং লাগাই। গোয়েন্দাগিরি করি মানে হলো এই রিফ্লেক্টেড ওয়েভটা ইউজ করে তুমি এই সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে এই আমেরিকা জাপানকে ডিফিট দেয়। এই যে আমেরিকা জাপান প্রায় প্যারালালি চলছিল যুদ্ধের সময়, সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে প্রায় প্যারালালি চলছিল। ওকে মারে, ওকে মারে। আমেরিকা অনেক দূরে তার দেশ, জাপানের মধ্যে দৌড়ে আসতে আসতে তার তেল সব ফুরিয়ে যায়, প্লেনের কুলাইতে পারে না। এবং জাপানের সুবিধা হলো জাপান ওই পার থেকে সাই করে এসে এই পারে পার্ল হারবারে এসে বোম মারে চলে যেতে পারে। আমেরিকার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এগুলো সাইফুল, হ্যাঁ হ্যাঁ হায় আল্লাহ, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, দরকার নাই, তুমি চেষ্টা করো, তুমি থাকো ওখানে। হ্যাঁ ঠিক আছে। কি বললাম? এই তো কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। হ্যালো স্যার স্যার, জাপান আর আমেরিকার কথা। ও সেকেন্ড হ্যাঁ, সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ার। এই যে ইকুয়েশন সেই ইকুয়েশন, যে ইকুয়েশন দিয়ে আমেরিকা জাপানকে ধরে ফেললো। মানে জাপান যে কি করে না করে এগুলো সব তারা মানে ইয়ে করে ফেলে, বাইর করে ফেলে। ওই আগে তো রেডিও ছিল, রেডিওতে তো জার্মানির সঙ্গে জাপানের মিল ছিল। তো জার্মানি যন্ত্রপাতি পাঠাইতো এই সাবমেরিন করে ইয়েতে জাপানে, এগুলো সব আমেরিকা টের পেয়ে যায়। কিভাবে? সে কিন্তু ওই ডিকোডিং করে ফেলতেছে জাপানের যে ওই কথাগুলি ওরা যে বলে, কিভাবে বলতেছে, কিভাবে কি ডিকোড করা, এগুলো সব তারা এগুলো ডিকোড করে ফেলতো। মানে ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভের মাধ্যমে এটা করা হতো। ডিকোড করে সে জেনে যায় যে এখন তার সাবমেরিনটা ওইখানে আছে, রেডার টেডার নিয়ে বা এটা নিয়ে ওটা নিয়ে এখানে আছে। ওরা উপর থেকে তখন এই প্লেন দিয়ে এসে বোম টোম মাইরা অথবা ওই টর্পেডো দিয়ে এগুলাকে তার জাহাজগুলি ডুবাই দেওয়া হতো। ফলে জাপানে গিয়ে আর পৌঁছতে পারতো না। তো এই হলো তার মানে দুর্বলতা। এই যে ডিকোডিং কিভাবে করে, এই রিফ্লেক্টেড ওয়েভ, সেটা আমরা যখন এই যে পরবর্তী লেকচারে একটু আজকে ধারণা দেব, একটু সময় আসছে, 5 মিনিট 10 মিনিট নাই মনে হয়, ওইখানে গিয়ে আমি এই জিনিসটা বুঝাবো ভালো করে। এই জন্য এখানে অত বেশি করিনি।
আর এয়ার মিডিয়ামের জন্য এই যে ইম্পিডেন্স সেটা বলে দিলাম, এই এয়ার মিডিয়ামের ইম্পিডেন্স হচ্ছে 125 বা 377 ওহমস। প্রপাগেশন কনস্ট্যান্ট যেটাকে ধরি কে নট, সেটা এখানে বিটাও ধরতে পারো, এটা পরবর্তীতে বিটা বলবো। দেখো এই কে নটটাকেই পরে বলবো বিটা, এটা এক এক জায়গায় এক এক ভাবে বলে আর কি। তারপরে ফেজ ভেলোসিটি, ফ্রি স্পেস ভেলোসিটি সি নটের সমান, এটা বলা হলো। তারপরে এই ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক একই ফেজে থাকে, এই যে ইকুয়েশন দিয়ে বোঝানো হলো। অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট কিন্তু ফেজ সেম, এই আর কি। তারপরে একটা অপরটা ইলেকট্রিক ম্যাগনেটিক এবং প্রপাগেশন ডিরেকশন এই প্রত্যেকটার পারপেন্ডিকুলার তারা। এই কতগুলো প্রপার্টি। আর অ্যাপেন্ডিক্স এতে ওই যে কার্ল কিভাবে আসে এটা বুঝিয়ে গেছি। কিছু কোশ্চেন আছে, কিভাবে মানে এই কোশ্চেন গুলো আসে, টিপিক্যাল কোশ্চেন তোমার পরীক্ষার জন্য দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে এই যে 3 নম্বর লেকচারে তোমরা এটা বুঝাই গেলাম। এটা হলো এখন এখানে থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন যদি বলতে থাকো বা তোমার ইয়ে হয় যে আমার এটা নিয়ে একটু ঝামেলা, ওটা নিয়ে ঝামেলা, তাহলে এটা করব, নাইলে পরবর্তী লেকচারের একটু ধারণা দিয়ে শেষ করে দেব। বলো তোমাদের ওই লেকচারটার উপরে কোনো এই এয়ার মিডিয়ামের উপর দিয়ে যখন একটা প্লেন ওয়েভ যায় তখন যে প্রপার্টি গুলো বুঝাইছি এগুলো তোমরা বুঝতে পারছো কিনা কিছু কিছু? আর যদি কোনো বুঝতে পেরেছি। প্রপার্টি যদি বলো, মেইন দুই একটি প্রপার্টি বলো না দেখি, কি কি প্রপার্টি? ইউনিফর্ম প্লেন ওয়েভ, সবার আগে বলো তো ইউনিফর্ম প্লেন ওয়েভ আমরা কেন বলি? বলো না কেউ একজনে, ইউনিফর্ম প্লেন ওয়েভ কেন, বা ইউনিফর্ম কথাটা আসলো কেন? ইউনিফর্ম প্লেন ওয়েভ বলি কেন, ইউনিফর্ম এই কথাটা আসে কেন? প্রতিটা পয়েন্ট সেম ফেজে থাকে এজন্য। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট সেম ফেজে থাকে, সেটা ডিরেকশন বলতে হবে তো। স্যার মানে সেম ডিরেকশনে। না, সেম ডিরেকশন মানে কি? ডিরেকশনটা এতই বড়, ও জি স্যার, এই জন্য প্লেন স্যার। জি স্যার। এতই বড় যে ওখানে এটার যে ভ্যারিয়েশন যে হইলেও এটা টের পাওয়া যায় না, ফিল করা যায় না, কারণ এক্স এন্ড ওয়াই ডিরেকশনে ইনফাইনাইট ধরে নেওয়া হয়েছে। ফলে এতই বড় ওটা সেন্স করা সম্ভব না, এই জন্য থিওরিটিক্যালি এটাকে বলা হয় ইউনিফর্ম। জি স্যার। এক্স এন্ড ওয়াই ডিরেকশনে ইনফাইনাইট এরকম একটা প্লেন যদিও পৃথিবীতে নাই। তারপরে আর কি বলো, প্লেন ওয়েভ কেন আমরা পড়তে শুরু করলাম, প্লেন ওয়েভ নিলাম কেন? অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো প্লেন ওয়েভ বলে কিছু নাই, সব ওয়েভই স্ফেরিক্যাল অথবা সিলিন্ড্রিক্যাল। প্লেন ওয়েভ ম্যাক্সিমাম ওয়েভই হলো স্ফেরিক্যাল। তাহলে প্লেন ওয়েভে আসলাম কেন? এই কনসেপ্টটা কেন নিতে হলো? কারণ ট্রান্সমিটার থেকে রিসিভার অনেক দূরে থাকে, ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে রিসিভিং অ্যান্টেনা অনেক দূরে থাকে, সেই জন্য আমরা ওটাকে প্লেন ওয়েভের আকারে অ্যাপ্রক্সিমেট করে অ্যানালাইসিস করলে যথেষ্ট, ক্যারেক্টারিস্টিক্স খুব একটা ভ্যারি করে না। তা আর কিছু বলবা? কোনো লেকচার এখানের মধ্যে কোনো যদি ঝামেলা থাকে তোমাদের, কোনো অসুবিধা মনে করে দিবে? হ্যালো, হ্যালো, কোনো কিছু নাই? না স্যার মনে হয় নেই স্যার। নাই আর কিছু? তাহলে বুঝতে পারছো সব মনে হয় না? জি স্যার। আচ্ছা, যদি হয় তাহলে এবার আমি এই যে আরেকটা লেকচার আপলোড করছি তার জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাই, এবং সেখানে তোমাদের হয়তো ম্যাথমেটিক্সটা একটু এখন পরে বলবো, কিন্তু একটু গল্প আকারে বলে শেষ করে যাচ্ছি। সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে কিভাবে এটা করা হলো, কি জন্য এটা করা হলো, এই আর কি। এটা খুব ইন্টারেস্টিং লেকচার, তো এটা দিয়ে অনেক কিছু তুমি টের পাইবা কি হচ্ছে। আচ্ছা, এই লেকচারটা হচ্ছে কন্ডাক্টিং মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি দেখতে পাচ্ছ তো? হ্যালো, দেখতে পাচ্ছ? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, ওই যে এই লেকচারটা পরবর্তী লেকচার আমি আপলোড করছি অলরেডি, লেকচার 4, এটা ডাউনলোড করে মিলিয়ে নাও। তো সেই মিডিয়ামটাকে আমরা আসলে বলি কন্ডাক্টিং মিডিয়াম অর লসি মিডিয়াম। তো লসি মিডিয়াম যদি এটা বলি, তাহলে যে আমি যে এয়ার মিডিয়াম পড়লাম, এটা কি মিডিয়াম পড়বে? এটা লসলেস পড়বে। কারণ লসলেস বলা হয়েছে এই জন্য যে ওখানে কারেন্ট ফ্লো করতে পারে না, সেই জন্য এটা লসলেস। যখনই কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে তখন ওই রেজিস্ট্যান্সে কিছু কারেন্ট অ্যাবজর্ব হয়ে যায় বা লস হয়। কিভাবে লস হয়? ওই কারেন্টটা টেম্পারেচার আকারে, থার্মাল হিটিং, থার্মাল এনার্জি আকারে লস হয়ে যায়, জৌল হিটিং লস। এইভাবে
একটা সার্কিটে যত বেশি রেজিস্ট্যান্স থাকবে তত বেশি লস হবে। প্রত্যেক রেজিস্ট্যান্সে কিছু কিছু লস হয়, কিছু কিছু টেম্পারেচার উৎপন্ন হয়। তুমি হাত দিয়ে দেখো কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি একটু মোটামুটি বেশি পরিমাণ কারেন্ট যায় তখন রেজিস্ট্যান্সটা গরম হয়, হিট হয়। তাহলে এই যে কারেন্ট ইলেকট্রিক এনার্জি থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আবার ওই যে আমরা ইলেকট্রিসিটি তৈরি করার সময় দেখবা থার্মাল এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে, গ্যাস দিয়ে টারবাইন বানায়া ওখান থেকে ওই পানি দিয়ে এই করে সেই করে তারপরে আমাদের ইলেকট্রিসিটি বানানো হয়। এই নিউক্লিয়ার যাই বলো, তার থার্মাল থেকে ইলেকট্রিসিটি, আবার এখান থেকে ইলেকট্রিসিটি থেকে থার্মাল, মানে পাওয়ারটা কনভার্ট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তো এই কন্ডাক্টিং মিডিয়াম মানে কপার মিডিয়াম, কপার মেটেরিয়ালস বা গোল্ড বা সিলভার, এগুলো যার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, এই মিডিয়াম গুলিকে আমরা বলবো লসি মিডিয়াম। বুঝা গেল? আচ্ছা, এই লসি মিডিয়ামে আবার ওই যে ইলেকট্রিক মিডিয়ামে আমরা সিগমাকে 0 ধরছি, এই যে 0, এই যে সিগমা, এই যে 4 নম্বর ইকুয়েশন 4.4, এখানে কিন্তু আমরা 0 ধরছিলাম ওই এয়ারের জন্য, কিন্তু এখানে কিন্তু নট ইকুয়াল টু 0, দেখো নট ইকুয়াল টু 0 দিয়ে রাখছি, এখানে 0 না। তবে মিউ ইকুয়াল টু মিউ নট, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট, এটা ঠিক আছে, এবং রো ইকুয়াল টু 0, ভলিউম চার্জ ডেনসিটি রো ইকুয়াল টু 0। মানে কন্ডাক্টরের ভিতরে অ্যাকচুয়ালি কোনো চার্জ থাকে না, যা কিছু থাকে কন্ডাক্টিং মিডিয়ামে তার সারফেসের কাছাকাছি দিয়ে যায় চার্জগুলো, মানে ইলেকট্রন দৌড়ে যে কারেন্ট তৈরি করে সেগুলো সারফেস দিয়ে থাকে, ভিতরে ভলিউম চার্জ ডেনসিটি বলে যেটা ওটা থাকে না, ফলে রো ইকুয়াল টু 0। এই 4টা মডিফিকেশন হলো তোমার লসি মিডিয়ামের জন্য। রো ইকুয়াল টু 0, এপসাইলন ইকুয়াল এপসাইলন নট এয়ারের মতোই আছে, মিউ ইকুয়াল টু মিউ নট এয়ারের মতোই আছে, যে সি কন্ডাকশন কারেন্ট নট ইকুয়াল টু 0। সেই জন্য এই এই আমার এই ম্যাক্সওয়েল ইকুয়েশন ডেল ক্রস এইচ ইকুয়েশনটা কিন্তু ওই এয়ার মিডিয়ামের থেকে একটু আলাদা, এবং এগুলি করে আমি যেই ওয়েভ ইকুয়েশন পেলাম সেই ওয়েভ ইকুয়েশনটা হলো এই যে 4.9 ডেল স্কয়ার ইকুয়াল টু গামা স্কয়ার, ওখানে ছিল কিন্তু কে স্কয়ার, তফাৎ দেখো, ওখানে ছিল মাইনাস কে নট স্কয়ার, খেয়াল করো, আর এখানে হলো প্লাস গামা স্কয়ার। তফাৎটা বুঝতেছো? আবার দেখাবো ওটা। জি স্যার, বুঝতে পেরেছি। ই নট 8 চ্যাপ্টার 3। ওখানে ওই ইকুয়েশনে ছিল এই যে দেখো, এই যে এখানে, আচ্ছা এটা তো এই পাশে লিখছি বলে প্লাস কে নট স্কয়ার, আচ্ছা ওই পাশে যদি লেখো তাহলে মাইনাস আসবে, তাহলে এইটা ধরো এইখানে দেখি, এখানে দেখো, এখানে আছে এই যে ওই ইকুয়েশন, মনে করো এখানে, হ্যাঁ স্কেলার ওই ইকুয়েশন, দেখো ডান দিকে আসছে, তার মানে মাইনাস কে নট স্কয়ার কিন্তু। আর এখানে হলো তোমার লেকচার 4, এটা লেকচার 4, এখানে হলো দেখো প্লাস, কোথায় গেল, এই যে প্লাস গামা স্কয়ার, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট ইকুয়েশন ওই প্লাস গামা স্কয়ার হবে। তাহলে এইখানের জন্য এইখানের জন্য এটা সলিউশন কি পেয়েছিলাম, এই যে এটার জন্য কে স্কয়ার গামা স্কয়ার, এটার জন্য সলিউশন কি ছিল, তাতে আমরা সলিউশনে চলে যাই, তাহলে তুমি বুঝতে পারবা সলিউশন হলো এই যে সলিউশনটা, হ্যাঁ এই দেখো এই ইকুয়েশনের সলিউশন তাহলে কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস জে কে নট এক্সপোনেনশিয়াল, তাই না, এই যে মাইনাসের জন্য আসছে জে। এবার এই ইকুয়েশন যদি হয় প্লেন ওয়েভের জন্য, যখন আমরা যে কোনো একটা প্লেন ওয়েভের জন্য একটা ইকুয়েশন নেই, প্লেন ওয়েভে ওয়েভ ইকুয়েশনটা এই যে হ্যাঁ এই যে গামা স্কয়ার ইএক্স, দেখো এই দুইটার মধ্যে তফাৎ কিছু নাই, দেখো একটা শুধু প্লাস একটা মাইনাস, আর ওটাকে দিছিলাম কে নট দিয়ে প্রকাশ করছি, এটাকে দিয়ে গামা দিয়ে প্রকাশ করছি, এটা হলো মাইনাস কে নট স্কয়ার, আর এবার কন্ডাক্টিং এর জন্য হলো প্লাস গামা স্কয়ার। তফাৎটা বুঝা গেছে? এবার দেখো তার জেনারেল সলিউশন হলো এই যে এটা 23 হলো জেনারেল সলিউশন। দেখো 23 এবং এই যে এখানকার এই সলিউশন কি তফাৎ বলো তো, এখানে তফাৎটা কি আগেরটার সঙ্গে, এই যে এটার সলিউশন হলো a e টু দি পাওয়ার j k নট z, আর এটা হলো a e টু দি পাওয়ার গামা c z। বলো তফাৎটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হ্যাঁ j নাই j না কে আর গামা,
তো যে না থাকলে এখানে তো এক্সপোনেনশিয়াল আছে, তাহলে এইটাকে কি বলবো ওটাকে কি বলবা বলো? এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল হয় ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। রিয়েল টার্ম কিন্তু এটা, এই যে ভিতরেটা কিন্তু রিয়েল টার্ম, এই যে পুরোটা যেটা অ্যাঙ্গেলটা, এখানে কি কস সাইন আছে নাকি? কস কস না স্যার, তার মানে এটা হলো না রিয়েল, স্যার। খেয়াল করছো? আর ওটা হলো Real. কমপ্লেক্স, খেয়াল করো। কমপ্লেক্স। জি স্যার। এটা হলো রিয়েল, ওটা হলো কমপ্লেক্স। আবারও ভালো করে খেয়াল করো, এগুলো তো তোমরা এই যে দেখো যে এটা কমপ্লেক্স, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস জে কে নট, এর মধ্যে সাইনও আছে কসও আছে। কিন্তু এই 4 নম্বর পারফেক্ট কন্ডাক্টর যখন আমরা পড়বো কপার, তখন তার সলিউশন কিন্তু রিয়েল। এই দেখো, যদিও গামা গামা কিন্তু কমপ্লেক্স আবার, কিন্তু ওভারঅল সলিউশন হচ্ছে রিয়েল সলিউশন। বুঝা গেল? জি স্যার। জি স্যার। এবার আমি বলছি গামা কিন্তু তোমার গামা হলো কমপ্লেক্স, কারণ গামা কমপ্লেক্স টার্ম। গামা কমপ্লেক্স টার্ম এখানে কেমন বুঝাই আমি, সে দেখো এখানে বুঝে গেছি সেটা। যেহেতু এখানে গামার ভ্যালু হলো এই যে এটা, গামা স্কোয়ার হলো এটা, তো গামার স্কোয়ার যদি এটা হয়, খেয়াল করে দেখো এখানে একটা এই অংশটা দেখো, এটা রিয়েল না, আর এটা হলো ইমাজিনারি না? জি স্যার। বুঝতে পারতেছো নি? ভালো করে খেয়াল করো, গামার এই অংশটার মধ্যে দেখো এই 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 সিগমা হলো রিয়েল পার্ট, আর এইটা হলো ইমাজিনারি পার্ট। বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই গামা স্কোয়ার যদি এরকম হয়, তাহলে গামারও নিশ্চয়ই একটা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট হতেই হবে, নাকি? কিছুই বলে না। তা যদি হয় তাহলে আমরা এইভাবে গামাকে ডিফাইন করলাম, এই যে 4-11 4.11, এই যে আলফা প্লাস জে বিটা, এইভাবে ডিফাইন করি আমরা সাধারণত। যেহেতু গামার ভিতর, গামা স্কোয়ারের ভিতরে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আছে, গামা ইটসেলফ রিয়েল এবং ইমাজিনারি পার্টের তৈরি। তা যদি হয়, এটাকে যদি স্কোয়ার করে এবার যদি তুমি ওই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করো, তাহলে রিয়েল পার্টটাকে বলি আলফা আর ইমাজিনারি পার্টটাকে বলবো বিটা। এই বিটাই কিন্তু ওখানে ওই ইয়ারের সঙ্গে করসপন্ড করছে। দেখো এই বিটাই কিন্তু ইয়ারের সঙ্গে করসপন্ড করছে, এই যে খেয়াল করে দেখো, জে কে নট জেড, আর এখানে হলো এই জে বিটা। তাহলে এইখানের ইমাজিনারি পার্টটা, এই জে বিটা অংশ যদি আমি ওখানে ইউজ করি, তাহলে কিন্তু আমার এয়ার মিডিয়ামের মতো হয়ে যাচ্ছে, এবং এয়ার মিডিয়ামে আলফাটা 0। এই জন্য এই যে আলফাটাকে বলা হয় অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট অথবা লস টার্ম। অ্যাটেনিউয়েশন ক্ষতি, লস অ্যাটেনিউয়েট করে, কমায়া দেয়, এই অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট বা অ্যাটেনিউয়েশন ফ্যাক্টর। আর বিটা হলো প্রপাগেশন কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তাহলে কন্ডাক্টিং মিডিয়ামে এয়ার মিডিয়ামের থেকে এই যে অ্যাটেনিউয়েশন ফ্যাক্টর বা লস ফ্যাক্টর, একটা এডিশনাল ফ্যাক্টর আমরা কল্পনা করতে হয় বা থাকে। বুঝা গেল তো? জি স্যার। হ্যাঁ, এই যে যদি বুঝতে পারো তাহলে হয়ে গেল। এই যে বাস এটি, এই লস ফ্যাক্টরটাই হলো এটা। এখন এখানে এইটাকে আমরা এইভাবে ডিফাইন করছি, অনেক রকম ইকুয়েশন আছে, এগুলো অনেক কিছু আছে। থাকার পরে এখানে দেখো ফাইনালি সলিউশনের মধ্যে আসো। সলিউশন হচ্ছে এটা, এই যে ই টু দি পাওয়ার জামা। আচ্ছা, এখন মনে করে একটা প্রপার্টি আমরা দেখি। একটা প্রপার্টির মধ্যে গামার ভ্যালু বসাই দিলাম, মানে আমি ধরো রিফ্লেকশনটা কল্পনা করিনি, শুধু ইনসিডেন্ট ওয়েভটা কল্পনা করছি। তা যদি হয় গামা সি মানে হচ্ছে কন্ডাক্টিং মিডিয়ামের জন্য প্রপাগেশন কনস্ট্যান্ট গামা। এটাকে 2 ভাগ করলাম, গামার ভিতরে আলফা আছে এবং বিটা আছে, তাহলে আলফা বিটা হলো এরকম, এই যে এইভাবে লিখছি, আলফা বিটা ভাগ করে লিখলাম। এই যে আলফা বিটাকে এই বির সঙ্গে যদি এইটুকু পুরোটাকে একসঙ্গে লিখি, নতুন একটা টার্ম দিয়ে লিখলাম ই এক্স নট জেড, তাহলে কিন্তু এয়ারের সঙ্গে মিল হয়। এয়ারের ছিল জাস্ট একটা এ অথবা বি, একটা কি একটা ছিল, তার সঙ্গে মিলে যায়। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার, বুঝছি। এই দেখো এখানে ই এক্স নট জেড ফাংশন অফ জেড, হোয়ারএজ ইউনিফর্ম প্লেন ওয়েভের মধ্যে এয়ারের মধ্যে কিন্তু শুধু এ অথবা বি, বি সঙ্গে মিলাও কারণ এটা প্রবল বি, এখানে হলো শুধু বি,
এখানে এটা কিন্তু জেড এর ফাংশন না, খেয়াল করে দেখো এটা কনস্ট্যান্ট টার্ম 10 20 30 50.6 120.5 এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু মাইনাস 220 এরকম কিছু একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। whereas কন্ডাক্টিং মিডিয়ামের মধ্যে দেখো অ্যামপ্লিটিউডটা কিন্তু জেড এর ফাংশন। বুঝতে পারছো কিনা দেখো? হ্যালো, জি স্যার। বুঝতে পেরেছি স্যার। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। দেখো ওখানকার অ্যামপ্লিটিউড হলো কনস্ট্যান্ট আর এখানকার অ্যামপ্লিটিউড হলো জেড এর ফাংশন। দ্যাট মিন্স যত বেশি যত প্রপাগেট করে তার অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হয়ে যায়। whereas এখানে কিন্তু অ্যামপ্লিটিউড 0 থেকে যেরকম সেটা সবসময় তাই থাকবে, শুধু এই অংশটা মাল্টিপ্লাই করে তার ইয়েটা কমায়। আদারওয়াইজ বি কিন্তু চেঞ্জ হয় না উইথ রেসপেক্ট টু জেড। জেড এর সঙ্গে বি কিন্তু চেঞ্জ হয় না, বির ভ্যালু কিন্তু ফিক্স থাকে। whereas এখানে কিন্তু গ্র্যাজুয়ালি ex নট কিন্তু চেঞ্জ হতে থাকে জেড এর সঙ্গে সঙ্গে। আর এটা তো চেঞ্জ হয়ই, অ্যাঙ্গেল তো চেঞ্জ আসেই, তার সঙ্গে সঙ্গে অ্যামপ্লিটিউডও চেঞ্জ হয়। আচ্ছা, এইটাকে আমরা এবার এই অ্যামপ্লিটিউড ফ্যাক্টর দিয়ে আমরা ইয়ে করব এবং এগুলো ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টর ওয়েভে আমাদের এগুলো কাজে লাগে। তো এই যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর এগুলো পরে বুঝাইছি আমি। যাই হোক, তারপরে স্কিন এফেক্ট, ওয়েভ স্কিন এফেক্ট এগুলো গেল। এখন ধরো এই কন্ডাক্টিং মিডিয়ামে যখন যায় তখন সে একটা রিফ্লেক্টেড ওয়েভ যখন সে বাধাপ্রাপ্ত হয় তখন তার অ্যামপ্লিটিউড 0 হয়ে যায়। দ্যাট মিন্স এটাকে এখন যদি রিফ্লেকশনে যখন যাওয়ার আগে, এটা এই লেকচারে নাই, পরবর্তী লেকচারে আছে, তো সেটা আমরা পরবর্তীতে লেকচারে যাব। আপাতত এখানে শুধু ধরে নাও এই যে আমি দেখাই গেছি যে প্রপার্টিটা আজকে বুঝাইলাম, সেই প্রপার্টিটা হলো এটা কি বলা হয়, এই আমরা যেটাকে বলি যে ধীরে ধীরে কন্ডাক্টিং মেটেরিয়ালস এর মধ্যে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে তো ওর অ্যামপ্লিটিউড ধীরে ধীরে কমতে থাকে। এই কমা এটা কি বলা হয়, এই এফেক্টটার জন্য এই হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস গুলো অন্যভাবে ডিজাইন করতে হয়। কিভাবে সেটা আমি বলি। এই প্রপার্টিটা হচ্ছে এরকম, দেখো এই যে জেড দিয়ে শুরু হলো, এটা হলো মনে করো কপার বার। এই কপার বারে কিন্তু অ্যামপ্লিটিউড ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখো অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে আস্তে আস্তে 0 হয়ে যাবে, তো এখন এই জিনিসটা আমরা কিভাবে ইয়ে করি, এই যে আমি এগুলো বুঝেছি ধীরে ধীরে কমে যায়। তো এখন ধরো একটা ইয়েতে যে কপার রড, হ্যাঁ, এই যে কপার রড, এই কপার রডের ভিতর দিয়ে যখন মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে বা কারেন্ট ফ্লো করে তখন দেখা যায় ফ্রিকোয়েন্সির সাথে সাথে কারেন্ট গুলো এই সেন্টার দিয়ে ফ্লো না করে এই বাইরের যে বাউন্ডারিটা আছে সারফেস তার কাছাকাছি দিয়ে ফ্লো করে। স্যার আমাদের আবার 10টায় ক্লাস আছে। 10টার সময়। ও 10টা ক্লাস, ঠিক আছে, তাহলে তো আর করা হলো না, তাহলে আজকে এখানে শেষ করি, তাহলে তো সরি। আচ্ছা 10টা ক্লাস তাহলে ছেড়ে দিচ্ছি, আজকে আর দরকার নাই, নেক্সট ক্লাস আবার এটা দিয়ে শুরু করব। তাহলে আজকে আমি কি করতে হবে, এখন আমাকে চ্যাট বক্সে দিতে হবে না? চ্যাট বক্স কোথায় পাবো, কোথা থেকে আসে জানি, এটাকে ছেড়ে দিতে হয় না? চ্যাট বক্স গেল কই, চ্যাট, আচ্ছা তাহলে এখানে আমি এবার সেভ করলাম, সেভ চ্যাট বক্স। তাহলে আমি শেষ করলাম, তাহলে লেকচার এখানে শেষ করি। খোদা হাফেজ, হ্যাঁ, বাই বাই।